আন্ডারে আমার বেশ কিছু লোড আছে। তো এখন যেমন ধরো যে তুমি যে বাসায় থাকো, এটা তো একটা লোড। তোমার বাসায় লাইট জ্বলতেছে, ফ্যান চলতেছে, কখনো টিভি চলতেছে, ফ্রিজ চলতেছে, তাহলে এগুলো লোড। এখন এই লোড গুলো তো কোনো কোনো পাওয়ার স্টেশনের আন্ডারে কানেক্টেড। তো এই লোড গুলা তোমার ইচ্ছাধীন অপারেট হয়। অর্থাৎ তুমি যদি চাও তাহলে এই লোড গুলা তুমি কানেক্ট রাখতে পারো, আবার তুমি যদি না চাও তুমি যখন ইচ্ছা এই লোড বন্ধ করে দিতে পারো। তো এর জন্য তো তোমাকে পাওয়ার স্টেশন বা সাবস্টেশনকে আগে থেকে জানানো লাগে না যে আমি এখন আমার বাসার এসিটা অন করব, বা আমি এখন আমার বাসার থেকে বাইরে যাচ্ছি, তো বাসার লাইট ফ্যান এসি সব অফ করে দিয়ে যাচ্ছি। এগুলো তো তোমার কানেক্টেড বা তোমার অপারেটিং জোনের সাবস্টেশন বা পাওয়ার স্টেশনকে ইনফর্ম করার কোনো প্রয়োজন হয় না। তুমি তোমার ইচ্ছাধীন লোড অন করো, ইচ্ছাধীন লোড অফ করে দাও। আমরা যদি বড় কোনো শপিং কমপ্লেক্সে যাই, তো সেই শপিং কমপ্লেক্সেও দেখা যায় যে সেন্ট্রাল এসি প্রত্যেকটা কর্নারে, প্রত্যেকটা শপে লাইট জ্বলতেছে, ফ্যান ঘুরতেছে। সো এরকম একটা শপিং কমপ্লেক্সেও তাদের লোড কানেক্ট করা, বা কখন কোনটা ডিসকানেক্ট করবে, কখন কোন দোকান আজকে চলবে কখন চলবে না, এগুলা কিন্তু আগে থেকে তাদের পাওয়ার স্টেশন বা নিকটবর্তী সাব স্টেশনকে ইনফর্ম করার কোনো প্রয়োজন পড়ে না। তাহলে এই সকল লোড হচ্ছে গিয়ে আমাদের ইচ্ছাধীন। আমরা চাইলে অন করতে পারি, আমরা চাইলে অফ করে দিতে পারি যখন ইচ্ছা। তো এগুলা হচ্ছে ভ্যারিয়েবল লোড, যে লোড গুলা ভ্যারি করে, যে লোডগুলা কোনো একটা ইউনিফর্মিটি নাই। অর্থাৎ আমার পক্ষে প্রেডিক্ট করা সম্ভব যে কোন টাইমে কতটুকু লোড কানেক্ট হবে, এটা আমি প্রেডিকশন করতে পারি, বিকজ আমার কাছে বিগত দিনগুলার হিস্ট্রি আছে। সো দ্যাটস আমি প্রেডিক্ট করতে পারি যে হয়তো বা এই সময় এতটুকু লোড কানেক্ট থাকবে, বা এই লোডটা এতটুকু পরিমাণ এই সময় ডিসকানেক্ট হতে পারে। বাট এক্সাক্ট আমি জানি না, কারণ এক্সাক্ট আমাকে জানানো হয় না। সো দ্যাটস ইট ইজ দ্য ভেরিয়েবল লোড। আসলে যে লোড গুলা পাওয়ার স্টেশনের আন্ডারে ভেরি করতে পারে, কখনো কানেক্ট হতে পারে, আবার কখনো ডিসকানেক্ট হতে পারে। তো এখন ঘটনা হচ্ছে যে এই ধরনের ভেরিয়েবল লোডের কারণে আসলে কি ধরনের ইম্প্যাক্ট পাওয়ার স্টেশনে পড়তে পারে। তো এই ধরনের ভেরিয়েবল লোডের কারণে ইম্প্যাক্ট বলতে আমরা জানি যে আমরা একটা পাওয়ার স্টেশন তৈরি করার সময় আমরা একটা লোডের ফোরকাস্টিং করে নিই, যে স্টেশনের কত মেগাওয়াট ক্যাপাসিটি থাকবে, সে কতটুকু এরিয়াকে সাপোর্ট দিতে পারবে। তো এই ভেরিয়েবল লোডের কারণে আমরা আমাদের যে পরিমাণ ডিমান্ড আছে তার থেকে হয়তো কিছু কম বেশি ধরে আমরা স্টেশনটা ডিজাইন করি। অর্থাৎ লোড বেড়ে গেলে সেটা সাপ্লাই দেওয়ার জন্য আমাদের এডিশনাল ইকুইপমেন্ট লাগবে। সো লোড যদি বেড়ে যায়, জেনারেশন বাড়াতে গেলে এডিশনাল ইকুইপমেন্ট লাগবে। সো এডিশনাল ইকুইপমেন্টের জন্য কি হবে, খরচ বাড়বে। সো খরচ বাড়লে কি হবে, পার ইউনিট বিদ্যুতের কস্ট বেড়ে যাবে, পার ইউনিট বিদ্যুতের কস্ট বেড়ে যাবে। তো তাহলে এটা হচ্ছে ইম্প্যাক্ট, যে কি ধরনের ইম্প্যাক্ট আসলে পড়তে পারে। সো তোমরা যদি 44 নাম্বার পেজ ওপেন করো, 44, সো 44 নাম্বার পেজে 3.3 আর্টিকেলে লেখা আছে লোড কার্ভস। সো পেজ নাম্বার 44 আর্টিকেল নাম্বার 3.3, এখানে আছে হচ্ছে লোড কার্ভস। সো লোড কার্ভ জিনিসটা কি? সো এখানে বলা আছে দ্য লোড কার্ভ শোয়িং দ্য ভ্যারিয়েশন অফ লোড on the power station with respect to time is known as load curve. তো একটা পাওয়ার স্টেশনে টাইমের রেসপেক্টে লোডের যে ভ্যারিয়েশন, এটাকে যদি আমি একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেই, তবে সেটাকে বলা হয় হচ্ছে লোড কার্ভ। তো এখন আমাদের এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিব, তাহলে আমরা কাকে, আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিব হচ্ছে আমাদের লোডকে, অর্থাৎ প্রতিদিনে আমাদের যে পরিমাণ লোড, সেই পরিমাণ লোডকে আমরা দিব। সো এই পরিমাণ লোডকে যদি দিয়ে আমরা যে গ্রাফটা পাবো, সেটাকে আমাদের বলা হয় হচ্ছে লোড কার্ভ। তো এটা হচ্ছে আমাদের লোড কার্ভ। তাহলে এটার ওয়াই অ্যাক্সিস বরাবর কি থাকবে, এটার ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে হচ্ছে লোড, এবং এটার এক্স অ্যাক্সিস বরাবর কি থাকবে, এটার এক্স অ্যাক্সিস বরাবর থাকবে হচ্ছে আমাদের টাইম, সময়। সো এক্স অ্যাক্সিস বরাবর টাইম এবং ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের লোড। তো তাহলে এই লোড কার্ভে এখানে দেখা যাচ্ছে যে লোড কার্ভের ফিগারটা দেওয়া আছে, সেই ফিগারে 12টা থেকে, অর্থাৎ মিড নাইট 12টা থেকে পরের দিন 12টা, অর্থাৎ 24 ঘন্টার একটা কার্ভ দেওয়া আছে। ওকে, হাসিফ, তোমার কাছে কি পিডিএফ ফাইলটা অ্যাভেলেবেল বইয়ের? জি স্যার। ওকে ফাইন। সো তাহলে তুমি এক কাজ করো, আমার মনে হয় তুমি মেবি ফাইল শেয়ার দিতে পারবা। তো তুমি তাহলে ফাইল শেয়ার দাও।
ওয়েল সো এখানে যে ফিগার তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমাদের 44 নম্বর পেজ আসলে। জি স্যার। সো তোমরা সবাই পিডিএফ ফাইলটা দেখতেই পাচ্ছ। তো তাহলে এখানে হচ্ছে আমাদের যে লোড অর্থাৎ কার্ভটা দেখা যাচ্ছে, এখানে 12টা থেকে 12টা অর্থাৎ 24 ঘন্টার একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে। তো এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থেকে আমরা বুঝতে পারতেছি যে আমাদের কার্ভটা সব থেকে পিকে ছিল যখন আমাদের 6টা বাজে, অর্থাৎ সন্ধ্যা 6টা নাগাদ এই কার্ভটার পিক ভ্যালু ছিল, যেটা ছিল 6 মেগাওয়াট। তাহলে এই যে লোড কার্ভ, এটা যদি তুমি একদিনের জন্য প্লট করো তাহলে এটাকে বলা হয় ডেইলি লোড কার্ভ। যদি তুমি এটা এক মাসের জন্য প্লট করো তাহলে এটা মান্থলি লোড কার্ভ। যদি তুমি এক বছরের জন্য প্লট করো তাহলে এটা একটা ইয়ারলি লোড কার্ভ। তো এই লোড কার্ভের আসলে বেশ কিছু ইম্পর্টেন্স আছে। তো ইম্পর্টেন্স গুলা কি আসলে, যে এখান থেকে আমরা কি কি সিদ্ধান্তে আসতে পারি। তো এই প্রতিদিনের লোড কার্ভটা আমাদের বোঝাচ্ছে যে এখান থেকে কি পরিমাণ আমাদের জেনারেশন হচ্ছে। যদি আমরা একটা লোড কার্ভের এরিয়া, এই এরিয়াটা ক্যালকুলেশন করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কি পরিমাণ জেনারেশন হচ্ছে। দেন আমরা যদি এই লোড কার্ভটা দেখি তাহলে এই লোড কার্ভটা আসলে আমাদের বোঝাচ্ছে যে আমাদের লোডের ভ্যারিয়েশনটা কেমন, অর্থাৎ কখন লোড আমাদের কম, কখন লোড আমাদের বেশি। তো এটা আমাদের জানা থাকলে পরবর্তী দিনগুলোতে আমরা আমাদের লোড কার্ভের ম্যাক্সিমাম পয়েন্ট আইডেন্টিফাই করতে পারি, তাহলে সেটাই হচ্ছে আমাদের পিক ভ্যালু বা ওই দিনের পিক ডিমান্ড। দেন লোড কার্ভ থেকে আমরা লোড ফ্যাক্টর বের করতে পারি, এবং লোড কার্ভ আমাদের অপারেশন শিডিউলটা তৈরি করতে এবং আমাদের জেনারেশন ইউনিটি সাইজ ডিফাইন করার জন্য কাজে দেয়। সো এটা হচ্ছে আমাদের লোড কার্ভের ইম্পর্টেন্স। সো এর পরের পেজে অর্থাৎ 45 নম্বর পেজে আমাদের কিছু ইম্পর্টেন্ট টার্মস বা ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টর গুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তো এই 45 পেজে যে আমাদের ফ্যাক্টর গুলো আছে, এখানে ফার্স্টে আছে হচ্ছে কানেক্টেড লোড। So connected load কি জিনিস? It is the sum of continuous ratings of all equipment connected to the supply system. অর্থাৎ যতগুলা ইকুইপমেন্ট সাপ্লাই সিস্টেমের সাথে কানেক্টেড, টোটালটাই হচ্ছে কানেক্টেড লোড। টোটালটাই কানেক্টেড লোড, যতগুলা সিস্টেম সাপ্লাইয়ের সাথে কানেক্টেড। তো আমাদের যেমন মনে করো যে বাসা বাড়িতে কিন্তু কানেক্টেড লোড বা ম্যাক্সিমাম লোডের স্যাংশন করা থাকে, কারো 2 কিলোওয়াট, কারো 3 কিলোওয়াট। তো এটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম কানেক্টেড লোড, অর্থাৎ তুমি সিস্টেমের সাথে কতটুকু কানেক্ট করেছো। Then maximum demand, so it is the greatest demand of load on the power station during a given period. So maximum demand মানে হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট পিরিয়ডে বা নির্দিষ্ট সময়ে ম্যাক্সিমাম যে পরিমাণ ডিমান্ড হতে পারে সেটাই হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড। নেক্সট হচ্ছে ডিমান্ড ফ্যাক্টর। সো ডিমান্ড ফ্যাক্টর হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড বাই কানেক্টেড লোড। সো ম্যাক্সিমাম ডিমান্ড এবং কানেক্টেড লোডের যদি তুমি একটা রেশিও নাও, তুমি ডিমান্ড ফ্যাক্টর পাবা। সো এভারেজ লোড আমরা বুঝতে পারতেছি, তো এভারেজ লোডের ডেফিনেশন দেওয়া আছে, দ্য এভারেজ লোড অকারিং অন দ্য পাওয়ার স্টেশন ইন গিভেন পিরিয়ড। সো একটা গিভেন পিরিয়ডে এভারেজ লোড অকার করে। সো যদি তুমি একটা ডে এর জন্য ক্যালকুলেট করো তাহলে ডেইলি এভারেজ লোড, বছরের জন্য ক্যালকুলেট করলে ইয়ারলি এভারেজ লোড। তো তাহলে নাম্বার অফ ইউনিট যে পরিমাণ জেনারেট হবে একদিনে, তাকে 24 ঘন্টা দিয়ে ভাগ করলে এভারেজ লোড পাওয়া যাবে। সহজ হিসাব। যদি এক বছরে যে পরিমাণ ইউনিট জেনারেট হয় সেটাকে এক বছরে যত ঘন্টা অর্থাৎ 8760 ঘন্টা এটা দিয়ে ভাগ করে দাও, তাহলে ইয়ারলি এভারেজ লোড পাওয়া যাবে। দেন হচ্ছে আমাদের লোড ফ্যাক্টর। সো লোড ফ্যাক্টর হচ্ছে যে দ্য রেশিও অফ এভারেজ লোড টু দ্য ম্যাক্সিমাম ডিমান্ড ইন এ গিভেন পিরিয়ড। সো একটা এভারেজ লোড যেটা আমরা অলরেডি আইডেন্টিফাই করলাম, একে যদি আমরা ম্যাক্সিমাম ডিমান্ড দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা লোড ফ্যাক্টর পাবো। ডাইভার্সিটি ফ্যাক্টর হচ্ছে সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ডকে ম্যাক্সিমাম ডিমান্ড অফ দ্য পাওয়ার স্টেশন দিয়ে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে আমরা ডাইভার্সিটি ফ্যাক্টর পাবো। সো ডাইভার্সিটি মানে বোঝাচ্ছে যে একটা সাবস্টেশনের আন্ডারে যে জোনগুলা আছে বা পাওয়ার স্টেশনের আন্ডারে, সেই জোনগুলার ম্যাক্সিমাম ডিমান্ডের ভ্যারিয়েশনটা কেমন।
অর্থাৎ দেখা গেল যে কোনো একটা পার্টের ম্যাক্সিমাম ডিমান্ড 80 মেগাওয়াট, সেকেন্ড জনের 20 মেগাওয়াট, থার্ড জনের 10 মেগাওয়াট। তো এদের মাঝখানে ভেরিয়েশনের রেঞ্জটা কেমন আসলে? তো এটার জন্য তাহলে আমাদের সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড, অর্থাৎ 3টা জোনে যদি ভাগ করা হয় একটা পাওয়ার স্টেশনের আন্ডারে, প্রতিটা জোনের ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ডটাকে ফার্স্টে সাম আপ করতে হবে। সো প্রতিটা জোনের ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড যদি হয় জোন 1 এর 10 মেগাওয়াট, জোন 2 এর 20 মেগাওয়াট এবং জোন 3 এর 30 মেগাওয়াট, তাদের টোটাল ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে 60 মেগাওয়াট। তো এই 60 মেগাওয়াটকে ভাগ দিতে হবে ম্যাক্সিমাম ডিমান্ড অন দ্য পাওয়ার স্টেশন। সো পাওয়ার স্টেশনের ম্যাক্সিমাম ডিমান্ড এট এ টাইম কত হতে পারে? সো পাওয়ার স্টেশনের ম্যাক্সিমাম ডিমান্ড মনে করো এট এ টাইম 40 মেগাওয়াট, তাহলে 60 মেগাওয়াট ডিভাইডেড বাই 40 মেগাওয়াট। নেক্সট হচ্ছে প্লান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর। সো ইট ইজ দ্য রেশিও অফ অ্যাকচুয়াল এনার্জি প্রডিউস টু ম্যাক্সিমাম পসিবল এনার্জি দ্যাট কুড হ্যাভ বিন প্রডিউসড ইন আ গিভেন পিরিয়ড। সো একটা প্লান্ট আমরা জানি যে পরিমাণ ক্যাপাসিটি সেই পরিমাণ জেনারেশন করতে পারে না। তো এর তো আমাদের না করতে পারার 3টা কারণ হতে পারে। প্রথম কারণ হচ্ছে যে আমাদের জেনারেশন ক্যাপাসিটি ধরো 2টা জেনারেটিং ইউনিটের 5-10 মেগাওয়াট আছে, কিন্তু আমাদের ডিমান্ড এত নাই। ডিমান্ড হচ্ছে এখন চলতেছে 2 বা 3 মেগাওয়াট। তার মানে একটা জেনারেটিং ইউনিট তো আমাকে অবভিয়াসলি বন্ধ করে রাখতে হবে। তো তাহলে এই একটা কারণ যে ডিমান্ড না থাকার কারণে একটা প্লান্টের যে পরিমাণ ক্যাপাসিটি সেই পরিমাণ ক্যাপাসিটি আমরা ইউজ করতে পারতেছি না। নেক্সট হতে পারে যে এটা শিডিউল মেইনটেনেন্সে চলে গেছে। আমরা জানি যে আমাদের ডিমান্ড আছে 9 মেগাওয়াট, ক্যাপাসিটি 10 মেগাওয়াট, 2টা জেনারেটর ইউনিটই চালানো দরকার, কিন্তু সব সময় ডিমান্ডটা থাকতেছে মোর দ্যান 5 মেগাওয়াট। তো 2টা জেনারেটিং ইউনিট অলওয়েজ অন রাখা লাগতেছে। সো এটা সম্ভব না, আমাদেরকে একটু শিডিউল মেইনটেনেন্স করতে হবে। সো একটা অন একটা অফ। সো চাইলে শিডিউল মেইনটেনেন্সের কারণেও আমাদের জেনারেটিং ইউনিটটা অফ রাখার প্রয়োজন। এবং তৃতীয় ব্যাপার যেটা সেটা হচ্ছে যে দুর্ঘটনাবশত কোনো একটা ইউনিটের সমস্যা হয়ে গেছে, সো এটা শিডিউল মেইনটেনেন্স না, এটা আনশিডিউল মেইনটেনেন্সে চলে গেছে, অর্থাৎ নষ্ট হয়ে গেছে। সো বাই ডিফল্ট একটা ইউনিট বন্ধ হয়ে গেছে। তার মানে একটা প্লান্টের যে পরিমাণ ক্যাপাসিটি, যে আমার ক্যাপাসিটি ছিল 10 মেগাওয়াট, কিন্তু আমি চাইলেই এই 10 মেগাওয়াট সবসময় ব্যবহার করতে পারবো না, কারণ এর যে কোনো একটা ঘটনা আমার সামনে ঘটে যাইতে পারে। তো তাহলে প্লান্টের ক্যাপাসিটি ফ্যাক্টর, অর্থাৎ কি পরিমাণ ক্যাপাসিটি তার আমরা ইউজ করতে পারলাম, তো এটা হচ্ছে এভারেজ অ্যাকচুয়াল এনার্জি প্রডিউস, অর্থাৎ প্লান্ট যে পরিমাণ এনার্জি প্রডিউস করেছে তাকে ভাগ দিতে হবে ম্যাক্সিমাম এনার্জি যেটা প্লান্ট আসলে প্রডিউস করতে পারতো, যেটা তার করার কথা কিন্তু করতে পারে নাই। তো এই দুইটা রেশিও যদি আমরা নেই তাহলে আমাদের প্লান্টের ক্যাপাসিটি ফ্যাক্টরটা পাওয়া যাবে। ওকে, নেক্সট হচ্ছে যে প্লান্টের ইউজ ফ্যাক্টর, যেটা আমাদের পরের পৃষ্ঠায় আছে। প্লান্ট ইউজ ফ্যাক্টর হচ্ছে ইট ইজ দ্য রেশিও অফ কিলোওয়াট আওয়ার জেনারেটেড টু দ্য প্রোডাক্ট অফ প্লান্ট capacity and the number of hours for which the plant was in operation। অর্থাৎ একটা স্টেশন যে পরিমাণ আউটপুট দিচ্ছে এবং সেই পরিমাণ আউটপুটটা প্লান্ট ক্যাপাসিটির কত ঘন্টা ইউজের কারণে দিতে পারছে, এটা হচ্ছে প্লান্ট ইউজ ফ্যাক্টর। অর্থাৎ একটা প্লান্ট আসলে ক্যাপাসিটির কতটুকু তুমি সময়ের সাপেক্ষে ইউজ করতে পারছো, এটাই হচ্ছে আমাদের প্লান্টের ইউজ ফ্যাক্টর আর ক্যাপাসিটি ফ্যাক্টরের মধ্যে ডিফারেন্স। যে প্লান্টের ইউজ ফ্যাক্টরটা হচ্ছে যে একটা প্লান্টের ক্যাপাসিটির কত পার্সেন্ট তুমি ইউজ করতে পেরেছো, যেটা ডিপেন্ডেন্ট অন টাইমের সাপেক্ষে, সেটা হচ্ছে প্লান্টের ইউজ ফ্যাক্টর। আর ক্যাপাসিটি ফ্যাক্টরে আমরা দেখেছি যে প্লান্ট অ্যাকচুয়ালি কতটুকু দিয়েছে এবং কতটুকু সে দিতে পারতো, জাস্ট এইটার রেশিও, সেখানে কোনো টাইম ছিল না। কিন্তু ইউজ ফ্যাক্টরে হচ্ছে টাইম জিনিসটা ইনক্লুডেড। তাহলে ইউজ ফ্যাক্টরটা হচ্ছে প্লান্টের আউটপুট ইন কিলোওয়াট আওয়ার এবং তাকে ভাগ দিতে হবে প্লান্টের ক্যাপাসিটি মাল্টিপ্লাইড টু আওয়ার অফ ইউজ, অর্থাৎ একটা প্লান্টের যে পরিমাণ ক্যাপাসিটি এবং সেটা কত ঘন্টা ব্যবহার হয়েছে। তো এখানে একটা ছোট্ট এক্সাম্পল দেওয়া আছে। সাপোজ আ প্লান্ট হ্যাভিং ইনস্টল ক্যাপাসিটি অফ 20 মেগাওয়াট, তার 20 মেগাওয়াট ইনস্টল ক্যাপাসিটি, বাট সে প্রডিউস করেছে এক বছরে 7.35 ইন্টু 10 টু দি পাওয়ার 6 কিলোওয়াট আওয়ার,
এটা সে জেনারেট করেছে, এটা তার অ্যাকচুয়াল প্রোডাকশন। তাহলে ইউজ ফ্যাক্টর হচ্ছে প্লান্টের অ্যাকচুয়াল আউটপুট, যেটা হচ্ছে 7.35 ইন্টু 10⁶ কিলোওয়াট আওয়ার, ডিভাইডেড বাই প্লান্টের অ্যাকচুয়াল ক্যাপাসিটি, যেটা হচ্ছে 20 মেগাওয়াট, 20 ইন্টু 10⁻³ কিলোওয়াট, ইন্টু কত ঘন্টা প্লান্টে ইউজ হয়েছে। তো এক বছরে ৮৭৬০ ঘন্টা, তার মধ্যে প্লান্টটা ইউজ ধরো হলো, এখানে দেওয়া আছে 2190 এত ঘন্টা। তো তাহলে এটা দিয়ে আমাকে মাল্টিপ্লাই করে দিতে হবে। সো 2190 আওয়ার দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই প্লান্ট ক্যাপাসিটিকে, এবং সেটা যদি আমি স্টেশন আউটপুটের সাথে রেশিও করি, তাহলে আমি পেয়ে যাব এটার ইউজ ফ্যাক্টর। ওয়েল, সো নেক্সট যে টপিক আছে সেটা হচ্ছে ইউনিট জেনারেটেড পার অ্যানুয়াম। অ্যানুয়াম মানে হচ্ছে আসলে অ্যানুয়াল, অ্যানুয়াল মানে বছর। তো এক বছরে কি পরিমাণ ইউনিট জেনারেট হয়, তো এক বছরে কি পরিমাণ ইউনিট জেনারেট হয় এটা আমরা বের করতে পারবো দুই ভাবে। এক, যদি আমাদের হাতে একটা ইয়ারলি লোড কার্ভ থাকে, অর্থাৎ এক বছরের একটা লোড কার্ভ আমাদের হাতে থাকে, তবে সেই লোড কার্ভের এরিয়া ক্যালকুলেশন করলে আমরা ইয়ারলি কি পরিমাণ জেনারেট হচ্ছে সেটা আমি বের করতে পারবো, পাওয়ার। এর একটা পদ্ধতি। আর যদি আমাদের কাছে ইয়ারলি লোড কার্ভ না থাকে, তো সেকেন্ড পদ্ধতি হচ্ছে যে এক বছরে কি পরিমাণ জেনারেশন হচ্ছে সেটার ইকুয়েশন হচ্ছে এভারেজ লোড ইনটু এক বছরে যত ঘন্টা, আওয়ার্স ইন এ ইয়ার। এভারেজ লোডকে এক বছরের ঘন্টা দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে। সো এভারেজ লোড আমরা কোথা থেকে বের করতে পারবো? এভারেজ লোড মানে হচ্ছে যে আমরা বের করতে পারবো যদি ম্যাক্সিমাম ডিমান্ডকে লোড ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করি, কারণ লোড ফ্যাক্টর মানে হচ্ছে এভারেজ লোড ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ডিমান্ড। তাহলে এভারেজ লোড মানে হচ্ছে লোড ফ্যাক্টর ইনটু ম্যাক্সিমাম ডিমান্ড। সো এই ডাটাটা যদি আমাদের কাছে থাকে, তাহলে আমরা ইজিলি এক বছরে কি পরিমাণ জেনারেশন হচ্ছে সেটা আমরা বের করতে পারবো। সো নেক্সট হচ্ছে লোড ডিউরেশন কার্ভ। আর্টিকেল 3.6 লোড ডিউরেশন কার্ভ, সো এটাকে সংক্ষেপে এলডিসিও বলা হয়। সো লোড ডিউরেশন কার্ভ জিনিসটা কি আসলে? লোড ডিউরেশন মানে হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ লোড কতক্ষণ কানেক্টেড সিস্টেমে, এটা হচ্ছে লোড ডিউরেশন কার্ভ, যে একটা নির্দিষ্ট পরিমাণ লোড সিস্টেমে কতক্ষণ কানেক্টেড। সো এই লোড ডিউরেশন কার্ভটা ড্র করতে হয় লোড কার্ভ থেকে। সো বাম পাশে ফিগার 3.3 তে দুইটা ফিগার, তো বাম পাশের ফিগারটা দেখো, এটা হচ্ছে লোড কার্ভ। সো 24 ঘন্টায় কতটুকু লোড কখন কানেক্টেড সেটা দেওয়া আছে, এবং ডান পাশের ফিগারটা হচ্ছে এলডিসি বা লোড ডিউরেশন কার্ভ, এটা। তো এটা আমরা কিভাবে আসবো, এটা আসতে গেলে আমাদের লোড কার্ভ থেকে লোড ডিউরেশন কার্ভটা ড্র করতে হবে, এবং সেটা ড্র করার জন্য আমাদেরকে ম্যাক্সিমাম থেকে মিনিমাম ভ্যালুটা কাউন্ট করতে হবে। তো একটা লোড কার্ভের যে ম্যাক্সিমাম ভ্যালু, সেখান থেকে মিনিমাম ভ্যালুতে আসতে হবে যে কোনটা কতক্ষণ কানেক্টেড। তো সেটা আমরা কিভাবে বের করব, যদি দেখো একটু খেয়াল করে, বাম পাশে শুরুতে আমরা ম্যাক্সিমাম ভ্যালু থেকে শুরু করব, তাহলে আমাদের লোড কার্ভের ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে 20 মেগাওয়াট। তাহলে 20 মেগাওয়াট থেকে আমাদের ফিগার ড্রটা শুরু করতে হবে। সো ডান পাশের ফিগারটা দেখো, একদম 20 মেগাওয়াট থেকে শুরু হয়েছে। এখন 20 মেগাওয়াট সিস্টেমে কতক্ষণ কানেক্টেড ছিল? সো 20 মেগাওয়াটের কানেক্টেড টাইম যদি বের করতে চাও, তাহলে এক্স অ্যাক্সিস থেকে সময়টা বাদ দিতে হবে। সো এক্স অ্যাক্সিস থেকে 16 মাইনাস 8, কারণ 20 মেগাওয়াটের রাইট সাইডটা হচ্ছে এক্স অ্যাক্সিস এর 16, এই বিন্দুতে কাট করে, এবং 20 মেগাওয়াটের শুরুর পোর্শনটা, লেফট পোর্শনটা এক্স অ্যাক্সিস এর 8 এই বিন্দুতে কাট করে। তাহলে 16 মাইনাস 8 মানে হচ্ছে 8, তার মানে 8 আওয়ার্স 20 মেগাওয়াটটা সিস্টেমে কানেক্টেড ছিল। সো ডান পাশে বা লোড ডিউরেশন কার্ভে 20 মেগাওয়াট 0 থেকে 8, অর্থাৎ 8 ঘন্টা সিস্টেমে কানেক্টেড। নেক্সট হচ্ছে 20 মেগাওয়াটের পরের ধাপটা আছে 15 মেগাওয়াট, এটা সিস্টেমে কানেক্টেড 8 মাইনাস 4 মানে 4 ঘন্টা। সেইটা আমরা লোড কার্ভ থেকে বের করে ফেললাম। এবার লোড ডিউরেশন কার্ভে যে 15 মেগাওয়াটটা আমরা আঁকাবো 4 ঘন্টা, অর্থাৎ 12 পর্যন্ত গেল। সো 12 মাইনাস 8 মানে হচ্ছে 4 ঘন্টা। সো নেক্সট হচ্ছে যে 5 মেগাওয়াট, এবং এটা সিস্টেমে কানেক্টেড টোটাল দেখো 24 মাইনাস 16 মানে এখানে হচ্ছে 8 ঘন্টা, এবং শুরুতে আবার 4 ঘন্টা। এই যে শুরুতে লোড কার্ভে একদম নিচে দেখো যে 0 নিচে একটা 12 পড়ে গেছে।
সো এই 12 হবে না, মানে 0 থেকে এই কার্ভটা স্টার্ট হচ্ছে। সো বইয়ে যে 0 নিচে 12 লিখছে, 12টা এখানে হবে না। সো তাহলে এই 5 মেগাওয়াটটা শুরুতে 4 ঘন্টা এবং শেষে 8 ঘন্টা, টোটাল 12 ঘন্টা সিস্টেমে কানেক্টেড। তাহলে এবার আমরা এটা 12 ঘন্টা আঁকাবো, অর্থাৎ 12 থেকে পরে 12 মানে 24। সো 24 মাইনাস 12 মানে 12 ঘন্টা। সো পরবর্তীতে 5 মেগাওয়াট কানেক্টেড, তাই 20 15 5 মেগাওয়াট। এটা হচ্ছে লোড ডিউরেশন কার্ভ। সো লোড ডিউরেশন কার্ভ থেকে আমরা কি বুঝতে পারলাম? তো এটা থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের সিস্টেমে 5 মেগাওয়াট, এটা টোটাল 24 ঘন্টা সিস্টেমে কানেক্টেড। তার মানে এই সিস্টেমে সাপ্লাই দিতে গেলে আমাদেরকে 5 মেগাওয়াট কন্টিনিউয়াস জেনারেশন থাকতেই হবে। যদি দিনে 24 ঘন্টার মধ্যে কোনো এক সময় 5 মেগাওয়াটের কম জেনারেশন হয়, ডেফিনেটলি লোডশেডিং করতে হবে, অথবা গ্রিড থেকে অন্য জায়গা থেকে আমাকে সাপ্লাই আনতে হবে। তা না হলে আমি ডিমান্ড ফুলফিল করতে পারবো না। এটা আমি এলডিসি থেকে বুঝতে পারলাম। নেক্সট আমরা বুঝতে পারলাম যে এটার ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে 20 মেগাওয়াট। সো 20 মেগাওয়াট আমার জেনারেশন আছে কিনা, এবং এটা হচ্ছে 8 ঘন্টা ব্যাপী, অর্থাৎ ম্যাক্সিমাম ডিমান্ডটা সাস্টেইন করবে 8 ঘন্টা। তাহলে এই 8 ঘন্টা মিনিমাম আমার 20 মেগাওয়াট জেনারেশন ক্যাপাসিটি আসছে কিনা। যদি না থাকে, তাহলে দিনের 8 ঘন্টা আমার লোডশেডিং করতেই হবে। তো এভাবে আমাদের এলডিসি থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আসতে পারি, যেটা আমরা লোড কার্ভ থেকেও ডেফিনেটলি আসতে পারি, কারণ এলডিসিটা লোড কার্ভেরই একটা ফরমেশন। সো লোড কার্ভ থেকেই ড্র করা হয়েছে, সো লোড কার্ভ থেকেও আমরা এই সিদ্ধান্তগুলা পেতে পারি। কিন্তু এলডিসিটা হচ্ছে এটাকে আরেকটু অর্গানাইজড ওয়েতে সাজানো হয়েছে, আর কিছু না। ওয়েল, সো পরের পৃষ্ঠাতে 3.7 আর্টিকেল। সো এখানে বলা আছে টাইপস অফ লোড। সো কি কি ধরনের লোড আসলে একটা পাওয়ার স্টেশনের আন্ডারে থাকতে পারে? তো কি কি ধরনের লোড থাকতে পারে? তো প্রথমে আছে ডোমেস্টিক লোড, অর্থাৎ বাসাবাড়ির লোড। সো ডোমেস্টিক লোড, বাসাবাড়ির লোড, যেটা আসলে তোমার বাড়ি আমার বাড়িতে আছে, লাইট, ফ্যান, ফ্রিজ, টিভি, এসি, আয়রন মেশিন, ওয়াশিং মেশিন, এগুলো হচ্ছে ডোমেস্টিক লোড। একটা বাসা বাড়িতে দৈনন্দিন জীবনযাপনের জন্য মানুষের যে লোডগুলোর প্রয়োজন হয়, সেগুলোকে বলা হয় ডোমেস্টিক লোড। এবং বিদ্যুৎ বিভাগ থেকে জানে যে একটা পার্টিকুলার পার্সোনাল ফ্যামিলির জন্য একটা মিটার যখন আমি বসাবো, এনার্জি মিটার, এবং সেখানে যখন আমি সাপ্লাই দিব, তখন আমার 2 থেকে 3 কিলোওয়াটের বেশি স্যাংশন করার দরকার নাই। এর থেকে বেশি একটা ফ্যামিলির জন্য একটা বাসাতে লোড হবে না, কারণ ডোমেস্টিক লোডের ধরনই হচ্ছে এই। আমি এসি ইউজ করবো, ওয়াশিং মেশিন ইউজ করবো, ফ্রিজ, টিভি, কম্পিউটার, লাইট, ফ্যান, এগুলাই আমি ইউজ করবো। এছাড়া বাসা বাড়িতে আসলে আমার মাইক্রোওয়েভ, ওভেন, এছাড়া আমি আর কি বা ইউজ করবো। তো নেক্সট হচ্ছে কমার্শিয়াল লোড। সো কমার্শিয়াল লোড হচ্ছে গিয়ে যেগুলো আমরা কমার্শিয়াল কমপ্লেক্সে, অর্থাৎ বিভিন্ন শপিং কমপ্লেক্স, শপিং মল, এইসব জায়গায় আমরা ইউজ করি, সেটাকে বলা হয়, বা সিনেমা হল, এগুলো হচ্ছে কমার্শিয়াল লোড। তো কমার্শিয়াল লোডটা ডোমেস্টিক লোডের থেকে একটু ডিফারেন্ট, কারণ কমার্শিয়াল লোডে স্যাংশন পরিমাণ বেশি দিতে হয়। তার কারণ সেখানে আমাদের ভারী ভারী কিছু মেশিন চলবে বা লোডের পরিমাণটা বেশি হবে। যেমন আমরা যদি একটা বড় শপিং কমপ্লেক্সের কথা চিন্তা করি, যেটা সেন্ট্রাল এসি, তাহলে একটা 8 তলা 10 তলা বিল্ডিং পুরোটাই সেন্ট্রাল এসি, তার মানে আমাদেরকে আসলে অনেক বিদ্যুৎ খরচ হবে। এর পাশাপাশি লাইট, ফ্যান, ফ্রিজ, টিভি, এগুলো তো আছেই। তো কমার্শিয়াল লোডের ধরনটা তাহলে একটু ডিফারেন্ট। নেক্সট হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল লোড, এটা আরো হেভি লোড। ইন্ডাস্ট্রি বলতেই আমরা সাধারণত চিন্তা করি যে এখানে আমাদের 3 ফেজ লোড লাগবেই, এবং এখানে আমাদের বড় বড় মেশিন লাগবে, যে সকল মেশিনের জন্য হেভি পাওয়ার 3 ফেজ সাপ্লাই প্রয়োজন, এবং হেভি ডিমান্ড সেখানে আমাদের আছে। তো কোনো কোনো বড় বড় ইন্ডাস্ট্রিতে সরাসরি ডেডিকেটেড লাইন থেকে, অর্থাৎ 3 ফেজ সাপ্লাই থেকে ট্রান্সফরমার হয়ে তাদেরকে দিয়ে দেওয়া হয়। তো তাহলে নেক্সট হচ্ছে মিউনিসিপাল লোড। সো মিউনিসিপাল লোডটা হচ্ছে অপেক্ষাকৃত ছোট লোড, যেটা আসলে রাস্তাঘাটে লাইট, অর্থাৎ আমরা এই যে একটা ফ্লাইওভার হলো, ফ্লাইওভারের 2 পাশ দিয়ে লাইট বসানো হয়েছে যাতে রাত্রেবেলা মানুষজন রাস্তায় আলো থাকে। তোমার বাড়ির পাশের রাস্তাতে, যদি পৌরসভার আন্ডারে হয় বা উপজেলা আন্ডারেও হয় তোমার বাড়ি, তো পাশের রাস্তাতেই 2 ধারে লাইট পোস্ট বসানো, অর্থাৎ লাইট আছে, যাতে মানুষ রাত্রে চলাচল করতে সমস্যা না হয়। সো এটা হচ্ছে গিয়ে মিউনিসিপাল লোড। যে লোডটা সরকারি লোড, সরকারি তোমার জন্য আলো দিচ্ছে,
অবশ্য টাকাটা তোমার কাছ থেকেই নিচ্ছে। সিটি কর্পোরেশন বলো বা সিটি কর্পোরেশনের বাইরে বলো, পৌরসভার আন্ডারে বলো, যে বাড়ির মালিক যারা আছে, অর্থাৎ ওই এলাকায় যাদের বাড়ি আছে, ওই বাড়ির মালিকদেরকে এই ট্যাক্স পে করতে হয়। এবং এটা হচ্ছে গিয়ে রাস্তার লাইটের ট্যাক্স, ঝাড়ু দেওয়ার ট্যাক্স, অর্থাৎ যারা এই যে ময়লা পরিষ্কার করে রাস্তার ময়লা ট্যাক্স, তারপরে সৌন্দর্য বর্ধনের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ টাকা বাড়ির মালিকদেরকে প্রতি বছরে পে করতে হয়। তো এটা হচ্ছে সেই মিউনিসিপাল লোড। নেক্সট হচ্ছে যে ইরিগেশন লোড। ইরিগেশন লোডটা আমাদের সাধারণত গ্রাম অঞ্চলেই দেখা যায়। সেটা হচ্ছে গিয়ে আমাদের আগে তো ছিল ফসল নির্ভর করতো আসলে বৃষ্টির উপরে, এবং বছরের যে সময়টা বৃষ্টি বেশি হতো সেই সময় সেই সকল ফসল লাগানো হতো যেগুলা পানিতে হয়। আর যখন শীতকাল থাকতো, বৃষ্টি হতো না বা খরা মৌসুম, তখন সেই সকল জিনিস লাগানো হতো যেগুলা কম পানিতে বৃষ্টি ছাড়া হইতে পারে, অথবা কোনো কোনো সময় তখন চাষই বন্ধ থাকতো। এখন আর সেই অবস্থা নাই। এখন বৃষ্টি হোক বা না হোক আমরা ফসল ফলাইতে পারি, কারণ আমাদের এখন ডিপ টিউবওয়েল আছে, অর্থাৎ গভীর নলকূপ। আমরা মাটির গভীর থেকে পানি উঠাই নিয়ে আসি এবং সেটা দিয়ে আমরা সেচ কার্য পরিচালনা করি। সো বৃষ্টি হোক আর না হোক আমরা এখন মোটামুটি ফসল ফলাইতে পারি। বরঞ্চ কখনো বৃষ্টি হইতে হইতে বন্যা হয়ে গেলে তখনই আমাদের বিপদ। তো তাহলে এই যে ডিপ টিউবওয়েল ইউজ করা, এটা তো সরাসরি থ্রি ফেজ থেকে লোড নিয়ে আসা হয়, কারণ হেভি মোটর, মোটরের সাইজই তোমরা তো দেখে থাকবা, তোমাদের অনেকের গ্রামে বাড়িতে আছে। মোটরের সাইজই তোমার প্রায়, মানে যেটা উপরে বসানো মাটির উপরে, ওটা তোমার অর্ধেক পরিমাণ উঁচু আসলে। তো কখনো কখনো আরো একটু বড় হয় যদি আরো বেশি ভারী মোটর হয়। তো তাহলে এটা হচ্ছে আমাদের ইরিগেশন লোড। এন্ড ফাইনালি হচ্ছে ট্রাঙ্কেশন লোড, যেটার পরিমাণ আসলে আমাদের দেশে খুবই কম। ট্রাঙ্কেশন লোড হচ্ছে রাস্তাঘাটে গাড়ি চালানোর জন্য যে বিদ্যুৎটা নেওয়া হয়, অর্থাৎ বিদ্যুতের মাধ্যমে যে গাড়িগুলো চলে, যেটা আমাদের আসলে খুবই কম, কারণ আমাদের কিছু ব্যাটারি চালিত গাড়ি আছে, ইজি বাইক টাইপ, যেগুলো সাধারণত আমরা কারেন্ট থেকে চার্জ দিয়ে স্টোর করে তারপরে চালাই, যেটার পরিমাণ কম। এছাড়া ম্যাক্সিমাম গাড়ি বলো সবই হচ্ছে ডিজেলে অথবা সিএনজি তে চলে। তো যেহেতু ডিজেল বা সিএনজি তে চলে সেহেতু এরকম ট্রাঙ্কেশন লোড নাই। কিন্তু অন্যান্য দেশে বা পাশের দেশ ইন্ডিয়ার দিকে তাকালেই দেখতে পাবা যে সেখানে আসলে রেল লাইন গুলাও ইলেকট্রিক লাইনে চলে। তো দ্যাটস ওয়াই সেখানে ট্রাঙ্কেশন লোড অনেক বেশি। আরো বাইরে তো শুধু রেলগাড়ি না, এছাড়া বাস বা অনেক প্রাইভেট কার তারাও ইলেকট্রিক ভেহিকেল। সো ট্রাঙ্কেশন লোডের পরিমাণটা অনেক বেশি। তো এই হচ্ছে ডিফারেন্ট ক্যাটাগরিতে একটা পাওয়ার স্টেশনের আন্ডারে আমরা লোড গুলাকে ভাগ করতে পারি। এরপরের আর্টিকেলে টিপিক্যাল ডিমান্ড এবং ডাইভার্সিটি ফ্যাক্টর দেওয়া আছে, যার একটা চার্ট আছে। এই চার্ট তোমাদের মুখস্থ করার কোনো দরকার নাই, সো চার্ট পড়া লাগবে না। তো এরপরে পেজ নম্বর 50, এখানে আসলে এক্সাম্পল শুরু হচ্ছে। 3.1 এক্সাম্পল। সো আমাদের টপিক পড়া শেষ, এটা হচ্ছে এক্সাম্পল। সো তোমরা লিখে নাও যে 3.1 থেকে 3.22 এই 22টা এক্সাম্পল তোমাদেরকে দেখতে হবে বা বাসায় প্র্যাকটিস করবা এই এক্সাম্পল গুলা, যাতে এখান থেকে ম্যাথ আসলে তোমরা পারো। তাহলে 3.1 থেকে 3.22 এই 22টা এক্সাম্পল তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো এখানে এই এক্সাম্পল গুলো খুবই সহজ, এখানে বোঝানোর মতো কোনো জিনিসই নাই। জাস্ট যে ইকুয়েশন গুলো আমরা দেখে আসছি, ডিমান্ড ফ্যাক্টর বা হচ্ছে তোমার প্লান্ট ইউজ ফ্যাক্টর, প্লান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর, বা হচ্ছে লোড কার্ভ, অ্যানুয়াল কি পরিমাণ এনার্জি জেনারেট হচ্ছে, এইসব যে ইকুয়েশন গুলো আমরা দেখে আসলাম সেইগুলা দিয়েই ম্যাথ সলভ করা। জাস্ট ইকুয়েশনে মান বসাবে এবং হয়ে যাবে। তো তোমরা যদি ম্যাথ গুলা দেখো এই ম্যাথ গুলার মধ্যে আসলে এক্সট্রা করে কিছুই নাই। তো সহজ সরল ম্যাথ, এগুলো আশা করি তোমরা জাস্ট দেখলেই পারবা। যেমন আমরা যদি একটু 53 পেজে যাই, এক্সাম্পল 3.10, 53 পেজ, এক্সাম্পল 3.10। তো এই এক্সাম্পলটা পার্টিকুলার আসার কারণ হচ্ছে একটা গ্রাফ আছে। তো এখানে বলছে যে আর জেনারেটিং স্টেশন হ্যাজ দ্য ফলোইং ডেইলি লোড সাইকেল। কি আছে, 0 থেকে 6টা পর্যন্ত বা 6 ঘন্টা আওয়ারে দেওয়া আছে টাইম। তো 6 ঘন্টায় লোড হচ্ছে 40 মেগাওয়াট কানেক্টেড। 6টা থেকে 10টা এই 4 ঘন্টায় 50 মেগাওয়াট কানেক্টেড। 10টা থেকে 12টা এই 2 ঘন্টা 60 মেগাওয়াট কানেক্টেড। এভাবে 24 ঘন্টার একটা লোড সাইকেল দেওয়া আছে। তোমাকে বের করতে হবে ড্র দা লোড কার্ভ, লোড কার্ভ আঁকাতে হবে।
ম্যাক্সিমাম ডিমান্ড বের করতে হবে, ইউনিট জেনারেটেড পার ডে কি পরিমাণ ইউনিট জেনারেট হচ্ছে সেটা বের করতে হবে, এভারেজ লোড এটা বের করতে হবে, এবং লোড ফ্যাক্টর এটা বের করতে হবে। সো এগুলো দেখো কোনোটাই কিন্তু আননোন কিছু না, জাস্ট ইকুয়েশনে মান বসাতে হবে। সো ফার্স্টেই বলছে লোড গ্রাফটা ড্র করো, তো এটা তো কোনো সমস্যা না, ওয়াই অ্যাক্সিস বরাবর মেগাওয়াট বসিয়ে দিবা, এক্স অ্যাক্সিস বরাবর 0 থেকে 24 ঘন্টা বসিয়ে দিবা, শেষ। এবার 0 থেকে 6, এই 6 ঘন্টা 40 মেগাওয়াট কানেক্টেড, 40 গেল, 6টা থেকে 10টা 50, 6টা থেকে 10 50 গেল, এইভাবে একটা লোড গ্রাফ তুমি ইজি ড্র করে ফেলতে পারবা। 1 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড কি হবে। সো লোড কার্ভ থেকে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে 70 মেগাওয়াট, তাহলে আমরা 70 মেগাওয়াট লিখব। 2 নম্বর হচ্ছে ইউনিট জেনারেটেড পার ডে, একদিনে কি পরিমাণ ইউনিট জেনারেট হবে। তো একদিনে কি পরিমাণ ইউনিট জেনারেট হবে এটা আমরা জানি যে ডেইলি লোড কার্ভের এরিয়াটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে। সো এটার এরিয়া বের করার নিয়ম কি, এটা আসে হচ্ছে মেগাওয়াটে। তো মেগাওয়াট থেকে কিলোওয়াটে কনভার্ট করতে গেলে 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সো 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করেছে, অর্থাৎ সবকিছুকে কিলোওয়াটে নিয়ে আসছে, যেহেতু ইউনিটটা হচ্ছে কিলোওয়াট আওয়ার। এখন এরিয়াটা বের করতে গেলে এটা তো উঁচু নিচু। তো তোমরা ম্যাথমেটিক্সে শিখে আসছো, সহজ জিনিস, এক একটা নির্দিষ্ট পরিমাণ অংশকে কেটে ফেলতে হবে যাতে আমরা এক একটা আয়তক্ষেত্র বানাতে পারি। সো এক একটা আয়তক্ষেত্র যদি আমরা বানাতে পারি, বা একটা একটা রেক্টেঙ্গুলার যদি আমি বানাতে পারি, তাহলে সেই রেক্টেঙ্গুলারের ক্ষেত্রফল হচ্ছে লেন্থ ইনটু ওয়াইড, ভূমি গুণ উচ্চতা, রেক্টেঙ্গুলারের ক্ষেত্রফল। তাহলে এখান থেকে 6 পরিমাণ পোর্শন এক্স অ্যাক্সিসে 0 থেকে 6টা যদি আমি কেটে ফেলি, তাহলে ভূমি হচ্ছে 6 আর উচ্চতা হচ্ছে 40, তাহলে 40 ইন্টু 6 প্লাস, এরপরে উচ্চতা হচ্ছে 50 আর ভূমি হচ্ছে 10 মাইনাস 6 মানে হচ্ছে 4, তাহলে 50 ইন্টু 4। তো এইভাবে আমি পুরাটার এরিয়াটা বের করে ফেলতে পারবো, সহজ হিসাব। যদি ত্রিভুজ হতো, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, যদি বর্গক্ষেত্র হতো তাহলে যে কোনো এক বাহুর স্কয়ার, আয়তক্ষেত্র হলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এগুলো তোমরা জানো যে কিভাবে বের করতে হয়, তো সেভাবে তোমরা ক্ষেত্রফল বের করে ফেলবা। তাহলে এর পরের কোশ্চেনটা হচ্ছে যে এভারেজ লোড কি হবে, এই যে এরিয়া এটাকে ভাগ দিতে হবে 24 ঘন্টা দিয়ে, তাই ডেইলি এভারেজ লোড পাওয়া গেল। ফাইনালি লাস্ট হচ্ছে লোড ফ্যাক্টর হচ্ছে এভারেজ লোড ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ডিমান্ড, দুইটার ভ্যালু জানা আছে, লোড ফ্যাক্টর বের হয়ে যাবে। তো এইভাবে সবগুলা ম্যাথ প্র্যাকটিস করতে হবে 22 পর্যন্ত, অর্থাৎ 3.1 থেকে 3.22। সো এতটুকুই হচ্ছে আমাদের আজকের পড়াশোনা, চ্যাপ্টার 3 শেষ। আমরা নেক্সট উইকে আমাদের পাওয়ার সিস্টেম প্রোটেকশন আমাদের ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। কালকে বৃহস্পতিবার তোমাদের সাথে আমাদের আরেকটা ক্লাস আছে, এই ক্লাসে আমরা পাওয়ার সিস্টেম প্রোটেকশনের সার্কিট ব্রেকার শুরু করব। তো সার্কিট ব্রেকার, ফিউজ আর রিলে, আর 3টা চ্যাপ্টার আছে, এই 3টা চ্যাপ্টারই এই বই থেকে পড়বো, এবং এই বইয়ের চ্যাপ্টার নাম্বার 19, 20, 21, সার্কিট ব্রেকার, ফিউজ, রিলে, এই 3 চ্যাপ্টার থেকে আমরা সিলেক্টেড কিছু টপিক পড়বো, এবং আমাদের কোর্স এরই সাথে আমরা শেষ হয়ে যাবে সিলেবাস। সো দেখো তোমাদের কোনো কিছু বলার আছে কিনা আজকে লেকচার নিয়ে, কোনো কিছু। সহজ ব্যাপার আসলে, এটা বই খুললে এমনি বুঝতে পারবা, এগুলা আসলে কঠিন কিছু না। ওয়েল, স্ক্রিন শেয়ার বন্ধ করে দিতে পারো হাসিব, আজকে আমাদের এ পর্যন্তই পড়াশোনা। আর আমাদের ভাই তো দেখো কারোর কিছু বলার আছে কিনা। স্যার 3.8 নাম্বার স্যার ম্যাথ স্যার 3.8, ওয়েল 3.8 এ এখানে বলা আছে, দেখতেই পাচ্ছ যে 3.8 এ বলা আছে হচ্ছে একটা সাবস্টেশন বা একটা পাওয়ার স্টেশনে 3 গ্রুপ আছে, লোডের গ্রুপ, ক্যাটাগরি। তো 3টা ক্যাটাগরিতে ভাগ করা আছে। তো এই 3টা ক্যাটাগরিতে ভাগ হয়েছে, সাপ্লাইটা এসে 3টা পার্টে ভাগ হয়ে গেছে বাই ইউজিং দ্য 3 ট্রান্সফরমার, অর্থাৎ 3টা ট্রান্সফরমার প্রতি ট্রান্সফরমারে ডাউন কনভার্সন করে ওই এরিয়াতে চলে গেছে। তো প্রত্যেকটা ট্রান্সফরমারের আন্ডারে কানেক্টেড লোড কত দেওয়া আছে, তাদের ডিমান্ড ফ্যাক্টর কত দেওয়া আছে, গ্রুপের ডাইভার্সিটি কত দেওয়া আছে, এবং সিস্টেমের ডাইভার্সিটি এটা হচ্ছে 1.3, এটাও দেওয়া আছে।
তো তোমাকে বলা হয়েছে ম্যাক্সিমাম লোড অন দ্য ফিডার, অর্থাৎ ফিডারের অ্যাক্রসে ম্যাক্সিমাম লোড কত হবে সেটা বের করতে হবে। তো ফিডারের অ্যাক্রসে ম্যাক্সিমাম ডিমান্ড কত হবে এটা বের করতে হবে। তো এটা বের করার জন্য আমরা জানি যে এটা আসলে খুব বেশি একটা কঠিন কোনো বিষয়ই না। ফার্স্টে আমাদের যদি বের করতে চাই যে আমাদের ম্যাক্সিমাম ডিমান্ড প্রত্যেকটা ট্রান্সফরমারের আন্ডারে কত ছিল, তো ফিডারের ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে প্রত্যেকটা ট্রান্সফরমারের অ্যাক্রসে যে ম্যাক্সিমাম ডিমান্ড, সেই তাদের ডিমান্ড গুলাকে যোগ করে আমি যদি আমার টোটাল যে গ্রুপের ডাইভার্সিটি ফ্যাক্টর এটা দিয়ে ভাগ করে দিই, তাহলে আমি ম্যাক্সিমাম ডিমান্ড এই ফিডারের পেয়ে যাব। তো সেটা বের করতে গেলে তাহলে আমার প্রত্যেকটা ট্রান্সফরমারের আন্ডারে ইন্ডিভিজুয়াল আমাদের ম্যাক্সিমাম ডিমান্ডটা বের করে নিতে হবে। তো সেই ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ডটা বের করতে গেলে ইকুয়েশনটা কি ছিল? কানেক্টেড লোড ইনটু ডিমান্ড ফ্যাক্টর। তাই ট্রান্সফরমার 1 এর জন্য যদি কানেক্টেড লোড ইনটু ডিমান্ড ফ্যাক্টর করি, তাহলে আমরা পাবো হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড অফ ট্রান্সফরমার 1। তাহলে সেটা কত হলো? ম্যাক্সিমাম ডিমান্ড অফ ট্রান্সফরমার 1, কানেক্টেড লোড হচ্ছে 10 কিলোওয়াট আর ডিমান্ড ফ্যাক্টর তার হচ্ছে 0.65। তাহলে ম্যাক্সিমাম ডিমান্ড দাঁড়ালো ট্রান্সফরমার 1 এর 6.5 কিলোওয়াট। এখন ট্রান্সফরমার 5 এর আবার একটা ডাইভার্সিটি আছে 1.5, ডাইভার্সিটি অফ দ্য গ্রুপ। তাহলে আমরা ট্রান্সফরমার 1 এর এই কানেক্টেড লোডের সাথে যদি আমরা ডাইভার্সিটি ফ্যাক্টর দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি ইন্ডিভিজুয়াল ওই ট্রান্সফরমারের আন্ডারের ম্যাক্সিমাম ডিমান্ড 4.33 কিলোওয়াট এট এ টাইম। এট এ টাইম এর বেশি না। সো এভাবে আমরা প্রত্যেকটা ট্রান্সফরমার অ্যাক্রসে ম্যাক্সিমাম ডিমান্ড এট এ টাইম ক্যালকুলেট করতে পারবো। টোটালটা যোগফলকে যদি আমি টোটাল ডাইভার্সিটি ফ্যাক্টর দিয়ে ভাগ করে দিই, তাহলে আমি আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। অর্থাৎ ওই ফিডারের অ্যাক্রসে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম ডিমান্ডটা কত। সো এইভাবে প্রত্যেকটা ম্যাথ তোমরা জাস্ট দেখলেই বুঝতে পারবা, জাস্ট ইকুয়েশনে বসানো আছে আর কিছু না। স্যার আচ্ছা, সো হ্যাঁ বলো। স্যার ভাইবার ডেটটা কবে স্যার? আচ্ছা, তোমাদের ভাইবার ডেট তো দেওয়া আছে 17 তারিখে, শনিবারে। স্যার আমরা তোমাদের 123 কই? 123 স্যার ভাইবাটা কি স্যার আমরা এক্সামের পরে দিতে পারি স্যার? তোমার ক্যাপ্টেন কোথায়? 123 আচ্ছা, ক্যাপ্টেন নাই তোমাদের? আর একজন আছে যে এনামুল আছে। স্যার উনি আসতে এনামুল পারে না, কই? তো নেটে হয়তো প্রবলেম। আচ্ছা, এনামুল কই? স্যার আমি আছি স্যার। আচ্ছা এনামুল, তাহলে তুমি আমাকে প্রথমে একটু বলো যে তোমাদের সাথে একটা ডিসকাস করে। হ্যাঁ, আচ্ছা, তো তোমার সাথে একটা, তোমাদের দুজন ক্যাপ্টেনের সাথে একটা ডিসকাস করে আমরা মেবি ডেটটা 17 তারিখ ফিক্সড করেছিলাম। তো সেটা তোমরা জানাইও দিছিলা। তো তারপরে এখন কি হলো আসলে বলো দেখি, একটু শুনি আগে। বাঁধন আমাকে ফোন করছিল 2-3 দিন আগে ভাইবার ডেটের বিষয়ে, যে স্যার এটা পরীক্ষার পরে দিতে পারি কিনা। তো তখন আমি বাঁধনকে বলেছিলাম যে বাঁধন, যদি তোমাদের কোনো কথা থাকে তাহলে ক্লাসেই আমাকে বললো, নেক্সট ক্লাসে। তো সেই হিসাবে আগে তোমাদের কাছ থেকে শুনি। তো ক্যাপ্টেন তুমি আগে আমাকে বলো, কারণ ইন্ডিভিজুয়ালি তো একজন একজন করে শোনা সম্ভব না। সে নামুল আমাকে বলো যে কি ঘটনাটা আসলে হলো। ওইটা আসলে স্যার আমাদের ডেটটা 17 তারিখে পড়ে যাওয়া, ওই সাজ্জাদ স্যারেরও স্যার ফিল্ড এন্ড ওয়েবের একটা ভাইবার ডেট পড়ছিল স্যার 15 থেকে 17 তারিখের মধ্যে। তো আমরা আপনার সাথে কথা বলছিলাম ওই দিন, তো আমরা বলছিলাম যে সাজ্জাদ স্যারের সাথে আলোচনা করবো যে ওইটাকে ডেটটা একটু আগানো যায় কিনা, বা আমাদের ইন্ডিভিজুয়ালি শুধুমাত্র বি সেকশনকে এই 15 তারিখে করা যায় কিনা। পরে স্যার আমাদেরকে জানালো যে একবারে তো 15 তারিখে দেয়া যায় না, আর আমি তো এখন ই করে নি, আর তোমরা কনফ্লিক্ট থাকলেও ওইটাকে একটু ইয়া করো যে ম্যানেজ করা যায় কিনা, যে কনফ্লিক্ট বাদ দেওয়া যায় কিনা। তো পরে ওই সবার সাথে একটু কথা আমরা কথাবার্তা বললাম। সবাই বলতেছিল যে এই মিডের মার্ক, এই টোটাল সেমিস্টারের মার্কটাই তো প্রায় 20%, 20 মার্কসই আমাদের ভাইবার উপর। তো সবাই বলতেছিল যে ভাইবাটা পরীক্ষার মানে ফাইনাল আগে যদি নেয় তাহলে দেখা যাচ্ছে অনেকে একটু প্রেসারে পড়ে যেতেছে, যেমন আমরাও সবাই প্রেসারে আছি আমরা। তো এই নিয়ে সবাই বলতেছিল যে ভাইবাটা
পরে নেওয়া যায় কিনা। পরে সাজ্জাদ স্যারের সাথে ওই দিন কথা হলো, তো স্যার বলছিল যে আমরা সবাই আমাদের যে কমন একটা ফেসবুক গ্রুপ আছে ওইখানে ঈদে পুল দেওয়ার জন্য যে ম্যাক্সিমাম কি চাই, ফাইনালের পরে নাকি আগে। তো ওইটাতে মনে হয় ম্যাক্সিমাম ফাইনালের পরেই চাইছিল ফিল্ডের ভাইবাটা। এখনো স্যারের সাথে আমাদের আজকে ক্লাস আছে, ক্লাসে কথা হবে বিষয়টা নিয়ে। তো এখন আরেকটা হলো আমাদের সিগন্যালেরও ভাইবা ম্যাডাম তৃষ্ণা ম্যাম আমাদেরকে ফাইনালের পরেই নিতে বলছে। এখন স্যার আপনি যদি ফাইনালের পরে নিতে চান তাইলে নিতে পারেন, আপনার যদি সম্ভব হয় তাইলে আমাদের কোনো ই নেই। আর আপনি যদি নিতে না পারেন তাহলে আমরা ফাইনালের আগেই ইনশাল্লাহ 17 তারিখে দিয়ে দিব ভাইবাটা স্যার আপনার।